সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। শরতের সুন্দর সকাল, কাশফুলগুলো ঝিরঝির করে উড়ে যাচ্ছে এবং হেমন্তের আগমন আমাদেরকে আরো রঙিন করে তুলেছে। লাবণ্যময় হয়ে উঠেছে প্রকৃতি। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল। এত চমৎকার করে বললে, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং তোমার কথা শুনে মনটা আরো ভালো হয়ে গেল। এবং তোমাকে পাশে পেয়ে আমারও মনটা ভালো হয়ে গেছে। আরো মন ভালো হয়েছে আজকে আমাদের যিনি অতিথি আছেন তাকে দেখে। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা মোহাম্মদ তানজিরুল বাশার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। খুব ভালো লাগছে শরতের এই সকালে আপনাকে পেয়ে। আশা করছি পুরোটা সময় আমরা ভীষণ উপভোগ করব। আমরা একদম শৈশব থেকে জানতে চাই আপনাকে। আমরা যতদূর জেনেছি শৈশবে বহুমাত্রিক ঘটনার মধ্যে দিয়ে আপনার জীবন গেছে, অনেক জায়গাতে ঘোরাঘুরি করতে হয়েছে। একদম শুরু থেকে শুনতে চাই যতটুকু মনে আছে। ধন্যবাদ। শৈশবে আসলে যেহেতু আমি বড় হয়েছি ঢাকায়, বাট আমার বাবা আর্মিতে জব করতেন, তো সেই ক্ষেত্রে আসলে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। জন্ম কি ঢাকায়? আমার জন্ম ঢাকায় হয়েছিল। সো আমার ঢাকা, তারপর আমি চিটাঙে ছিলাম কিছুদিন, দেন ময়মনসিংহে ছিলাম কিছুদিন, দেন আবার ঢাকায় ব্যাক করেছি। সো এভাবেই আসলে শৈশবটা কেটেছে। সো আমার প্রথম স্কুল ছিল চিটাগাং ক্যান পাবলিক স্কুল। ওখান থেকে আমার মানে এডুকেশন লাইফে যাত্রা শুরু হয়। সো এরপরে আমি আবার ঢাকায় চলে আসি। সো এই যেটা হয় যে লাইক মিলিটারি ফ্যামিলির ছেলে হলে আপনাকে পোস্টিং এর সাথে সাথে বিভিন্ন জায়গায় মুভ করতে হয়। সো এটা এক ধরনের এক্সাইটমেন্টও কাজ করতো, নতুন বন্ধু বানাতে পারতাম, নতুন পরিবেশের সাথে খাপ খেতে পারতাম, আবার একটা ডিসিপ্লিন লাইফও লিড করতে হতো। সো যেহেতু ক্যান্টনমেন্টে বড় হয়েছি, সো যেটা আসলে আমাকে পরবর্তীতে আসলে সাহায্য করেছে। সো দেখা যায় যে অন্যান্য যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে তাদের থেকে আমাদের সার্কেলটা অনেক বেশি থাকে। সো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্ধু তৈরি করতে পেরেছি। সো প্রফেশনাল লেভেলে, কর্পোরেট লেভেলে এসে সো আমরা যখন বিভিন্ন শহরে যাই দেখা যায় কোনো না কোনো বন্ধু পেয়ে যাই। সো এটা একভাবে আপনার বড়বেলা আসলে খুব ভালোভাবে প্রভাব ফেলেছে আপনার ছোট থেকে আসলে নতুন পরিবেশ, নতুন মানুষের সাথে পরিচয় হওয়াটা। একটু যদি জানতে চাই কোন জায়গাটা আসলে বেশি থাকা হয়েছে। আমি কি তাহলে চট্টগ্রামের কথাই ধরে নিব, যেহেতু আসলে ওখান থেকে স্কুলের যাত্রাটা শুরু হয়েছে? না, আমি আসলে ঢাকায় বেশি ছিলাম। ঢাকায় বেশি ছিলাম। চট্টগ্রামে যাওয়া আসা হতো অন এন্ড অফ আর কি। আমি শুরু করেছি, আবার ঢাকায় চলে আসছি। কোন ক্লাস পর্যন্ত চট্টগ্রামে ছিলেন? আমি ক্লাস 1 পর্যন্ত ছিলাম। আচ্ছা, তারপরে ঢাকায় চলে আসছি, আবার 5 এ চলে গিয়েছিলাম, আবার ঢাকায় চলে আসছি, আবার 9 এ চলে গিয়েছিলাম। মানে এক প্রকার যাওয়া আসার মধ্যেই ছিলাম। একটু গল্প শুনি নাই, যাওয়া আসার মধ্যে কোনো বিশেষ গল্প আছে বা থাকে না যে চট্টগ্রামে থাকতে থাকতে একটা গল্প তৈরি হয়ে গেল বা কিছু বন্ধু তৈরি হয়ে গেল যে মনে হলো আর ঢাকা যেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরও যেতে ইচ্ছে করছে, কারণ ওই সময় তো আপনার ছোটবেলা। যেটা হয়েছিল যখন একদম ছোটবেলায় তো আসলে মনে থাকে না অনেক কিছু, যখন ক্লাস 5 এ পড়তাম বা তখন কিছু যখন বন্ধু বান্ধব হয়েছিল। সো আমি আবার ক্লাস 9 এ সেই স্কুলে ব্যাক করলাম, যাদের সাথে আমার আসলে ছোটবেলায় একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, তো ওদের সাথে আবার হঠাৎ করে দেখা। হ্যাঁ, সো তো ওই এক্সাইটমেন্টটা আসলে অন্যরকম ছিল যে আসলে যেহেতু ওরা তো একই স্কুলে পড়াশোনা করছে। হ্যাঁ, সো ওদের সাথেই বেড়ে ওঠা, ওদের সাথেই চলাফেরা, হ্যাঁ ওই সময়টা। আবার আমাকে যেহেতু একটু রিমোট জায়গায়ও থাকতে হয়েছিল, সো আমাকে এসে ক্লাস করতে হতো, পরীক্ষা দিতে হতো। বাট আমার এই গল্পগুলো আসলে খুবই মানে এক্সাইটেড ছিল। আমি যেমন একসময় হিল ট্র্যাক্সে ছিলাম, সো হিল ট্র্যাক্স থেকে এসে চিটাং শহরে এসে পরীক্ষা দিয়ে যেতাম। তখন বন্ধুর সাথে দেখা হতো, তখন এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করতো। সো এইভাবেই আসলে বেড়ে ওঠা ছোটকালটা। আমি এখন একাই আছি। আচ্ছা, ঠিক আছে, আমরা গল্পে ফিরবো একটু। বাবা মার সাথেও নিশ্চয়ই কিছু চমৎকার স্মৃতি রয়েছে, সেগুলোও শুনবো। তবে আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। মোহাম্মদ তানজিরুল বাশার বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের এক অনন্য উদ্যোক্তা ও নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব। তিনি ফার্স্ট বাংলাদেশ কনসালটেন্সি থেকে ক্যারিয়ার শুরু করে মোবাইল ইন্টারনেট সার্ভিস চালুর মাধ্যমে প্রযুক্তির জগতে নিজের স্বাক্ষর রাখেন। পরবর্তীতে বাংলাদেশinfo.com-এ কাজ করে তিনি দেশের প্রথম অনলাইন সংবাদ পোর্টালের সঙ্গে যুক্ত হয়ে ডিজিটাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।
দীর্ঘ ৮ বছরের সফটওয়্যারে ওয়েব ডেভেলপমেন্ট অভিজ্ঞতা তাকে প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক সমাধানের পথে দৃঢ়ভাবে এগিয়ে নেয়। ২০১০ সালে তিনি বাংলাদেশের স্থানীয় বাজারে নতুন সম্ভাবনা দেখে বিপিও খাতে প্রবেশ করেন এবং দেশীয় কর্পোরেটদের জন্য কাস্টমাইজ সেবা প্রদানে পথিকৃৎ হয়ে ওঠেন। ২০১২ সালে তার প্রতিষ্ঠিত মাই আউটসোর্সিং লিমিটেড বর্তমানে ৪০০-এর বেশি পেশাজীবী নিয়ে দেশের শীর্ষ বিপিও কোম্পানিগুলোর একটি। এই প্রতিষ্ঠানের সফটওয়্যার শাখা ইতিমধ্যে ৫০টিরও বেশি প্ল্যাটফর্ম ও ২০০-এরও বেশি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। তিনি ডাইসন টেকনোলজিস, মোটর সেবা, মাই কোম্পানি এবং মাই টেকনোলজিস সহ আরও ৪টি আইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নবপ্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীর বিশ্বাস থেকে তিনি বিপিও শিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটাচ্ছেন। বাকোয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশের বিপিও খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার প্রয়াসে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা তার কাজ প্রসঙ্গে কথা বলবো, তবে তার ছোটবেলায় ছিলাম সেখানে আবারও ফিরছি। অনেক কাজের প্রসঙ্গে আমরা আসব, সেই জায়গাটায় আসব, কিন্তু ছোটবেলাটা নিয়ে আরেকটু জানতে চাই। যেমনটা বলছিলাম, আসলে বাবা মা সাথে সময়টা আসলে কেমন কেটেছে, বা বলছিলেন একটা ডিসিপ্লিন লাইফ আসলে কাটাতে হয়েছে ছোটবেলা থেকে। যদি সেই মূল্যবোধের জায়গাগুলো আসলে আসি, কি করেছেন ছোটবেলা থেকে যেটা এখনো আসলে আপনার বড় হয়ে অভ্যাসগুলোর মধ্যে রয়ে গেছে? দেখেন, আমরা আসলে যারা ক্যান্টনমেন্টে বড় হয়েছি বা আমাদের যারা আর্মি ব্রাসরা যারা আছে, ছেলেমেয়েরা যারা আমরা ক্যান্টনমেন্টে থাকি, সো আমাদের একটা টাইম টেবিলের মধ্যে আসলে থাকতে হয়েছে, একটা পরিবেশের মধ্যে থাকতে হয়েছে। যেমন মাগরিবের আজানের সময় বাসায় ঢুকে যাওয়া, পড়তে বসা, হ্যাঁ, সকালে আর্লি ঘুম থেকে ওঠা, হ্যাঁ, বিকালে 5টার দিকে খেলতে যাওয়া। সো এই জিনিসগুলো আসলে একদম ছোটকাল থেকে গ্রুমড আপ হয়ে যায়। সো এটাতে যেটা সুবিধা হয় যে লাইক পরবর্তীতে এসে আপনি যখনই যেটা করবেন, যে সেটা আপনার আসলে ডিসিপ্লিন লাইফের মধ্যেই থাকবেন। যেমন আরেকটা হচ্ছে, যেমন আমরা যেহেতু ক্যান্টনমেন্টে বড় হয়েছি, সো আমাদের বাসাগুলোতে আমাদের খুব গুছিয়ে রাখার একটা প্র্যাকটিস ছিল ছোটকাল থেকে। সো যেটা আসলে এখনো আমি মনে করি যেটা আমার মধ্যে এখনো আছে, যে এভরিথিং অর্গানাইজ করে রাখা, গুছিয়ে রাখা, একটা প্ল্যানিং করে আসলে চলা। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে কাজ করে খুব বেশি। আর কমিউনিটি যেহেতু বেসড আমরা বড় হয়েছি, সো কমিউনিটিতে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকতো আমাদের। যেমন স্পোর্টস থাকতো, বিভিন্ন ধরনের খেলা হতো, বিভিন্ন ধরনের কম্পিটিশন হতো। তো যেটা আসলে একটা সুযোগ পেতাম আমরা বাইরে থেকে। তো সেটা আসলে পরবর্তীতে আমার কাজে লেগেছে, আমার খেলাধুলায় বা আমার কেরিয়ারেও অবশ্য আমি বলবো যে আমার কাজে লেগেছে। এবং আরও কিছু আসলে কর্মকাণ্ড রয়েছে যেগুলো আপনার জীবন গঠনে অনেকখানি আসলে সহায়ক হয়েছে, এবং একই সাথে আপনি আজকে এত সুন্দর করে কথা বলছেন, এটার পিছনেও কিন্তু আমরা যদি দেখতে যাই, ছোটবেলা আপনি কবিতা আবৃত্তিও করতেন, একদম ছোটতে 4 বছর বয়সে, তাই না? হ্যাঁ, এটা আসলে হয় না যে পরিবার থেকে একটা ইয়ে ছিল। হ্যাঁ, কবিতা আবৃত্তি ঠিক আমি ওরকম ভাবে করতাম না। হ্যাঁ, বাট একবার সুযোগ হয়েছিল, বাংলাদেশ বেতারে ছোটদের একটা প্রোগ্রাম হতো শুক্রবারে। হ্যাঁ, তো সেখানে একটা কবিতা আবৃত্তি করার সুযোগ হয়েছিল, তো সেখানে করেছিলাম। আচ্ছা, এই অভিজ্ঞতাগুলো আসলে অনন্য হয়ে থাকে এবং মণিকোঠায় থেকে যায় মনের। মা শিল্পমনা বেশি ছিলেন নাকি বাবা? মাকে নিয়ে একটু আমরা জানতে চাই, একটু মাকে কেমন দেখেছেন, বা মাকে নিয়ে আসলে সবসময় আমাদের বলা হয়ে ওঠে না, তো আজকের এই অনুষ্ঠানে কি বলবার আছে? আমার বেসিক্যালি হচ্ছে আমার মায়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা একটু বেশি আর কি। আমি সবকিছু শেয়ার করা বা সবকিছু সাজেশন নেওয়া, প্ল্যানিং থেকে শুরু করে সবকিছুই আসলে করা হয়ে থাকে আর কি। ডেফিনেটলি ছোটবেলায় আমাকে চেষ্টা করা হয়েছিল গান শেখানোর, হ্যাঁ, যেটা আসলে কাজ করেনি পরবর্তীতে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে আসলে ছিলাম। একসময় গিটার শিখেছিলাম, কম্পিউটার শিখেছিলাম, গান শেখানোর চেষ্টা করা, গান শেখার ট্রাই করেছিলাম। হ্যাঁ, সো বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ইভেন আর্টও শিখতাম। সো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে কাজ করার ব্যাপারে আসলে আমার আম্মার অবদানটা একটু বেশি ছিল আর কি। জি, গৃহিণী ছিল। সো সেই ক্ষেত্রে যেটা হতো যে লাইক কিছু না কিছু জায়গা থেকে আপনি কিছু কিছু আসলে শিখবেন। সবকিছু যে আপনাকে করতে হবে বা সাকসেস করতে হবে, ইটস নট নেসেসারি লাইক দ্যাট। সো আমার যেটা মনে হয়েছে যে এই প্রতিটা জায়গা থেকে কিছু কিছু জিনিস আসলে আপনার যে অভিজ্ঞতাটা আসবে সেটা পরবর্তী জীবন আসলে কোনো না কোনো ভাবে কাজে লেগে যায়। তো এরকম একটা জায়গা থেকে আসলে আমরা প্ল্যানিংও করে ফেলে অনেক সময় যে এইম ইন লাইফ, আমরা বড় হয়ে কি হব, বা বাবা মারও আসলে একটা ইচ্ছা তৈরি হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমি আসলে স্কুল লাইফে একটু খেলাধুলার প্রতি আকর্ষণ বেশি ছিল। আমি লং টেনিস খেলতাম,
সুযোগ হয়েছিল বাংলাদেশ আন্ডার-18 ন্যাশনাল টিমে খেলারও এক সময়। সো এবং টেবিল টেনিস খেলতাম, ক্রিকেট খেলতাম। সো তখন আসলে এইম ইন লাইফ যদি আমি বলে থাকি, তখন আসলে আমার একটা সময় শখ ছিল যে আমি পাইলট হব। সো এভিয়েশনের প্রতি একটা দুর্বলতা আমার সবসময় কাজ করতো। সো আমার এখনো মনে আছে 90 সালে যখন কনকর্ড বাংলাদেশে এসেছিল, সো আমি তখন দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, তখন আমি স্কুলে পড়ি। সো তার থেকে হয়তো একটা ফ্যাসিনেশন কাজ করে, যে ফ্যাসিনেশনটা আসলে এখনো কাজ করে এভিয়েশনের উপরে। আমি বিভিন্ন দেশে গেলে বা সুযোগ হলে বিভিন্ন এভিয়েশন মিউজিয়াম ট্রাভেল করি, ওদের উপরে ব্লগ দেখি। হ্যাঁ, দেখি। সো এটা ছিল, বাট পরবর্তীতে আসলে এটা চেস করা হয়নি। সো এরপরে যখন কর্মজীবনে ঢুকবো, সো যেহেতু মিলিটারি ফ্যামিলির ছেলে, সো একটা ইয়ে থাকে যে মিলিটারিতে জয়েন করার ব্যাপারে একটা ইয়ে ছিল, বাসার থেকে একটা প্রেশার বলবো ঠিক না, মানে বলা ছিল যে ইচ্ছা ছিল যে জয়েন করা। সো তাদের ইচ্ছা অনুযায়ী আসলে আমি জয়েন করেছিলাম এক সময়। আচ্ছা। হ্যাঁ, সো পরবর্তীতে আসলে আমার মনে হলো যে না, এটা আসলে আমার জায়গা না, আমার জায়গাটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, সো পরে আমি চলে আসি। আচ্ছা, এই যে রিয়েলাইজেশনটা কেন, আমার আর মাসুকেরই একই প্রশ্ন মাথায় এসেছে যে কি মনে হয়েছিল সে সময়? না, আসলে দেখেন, মানে ডেফিনেটলি মিলিটারি ইজ এ ডিসিপ্লিন লাইফ। হ্যাঁ, আপনি যখন আপনি কাজ করবেন, দেশের জন্য কাজ করার সুযোগ পাবেন, বা ডিসিপ্লিন লাইফ লিড করবেন, এবং আপনার দেশের জন্য কাজ করার সুযোগ কিন্তু এর থেকে ভালো আর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, সো সেটার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এক একটা মানুষের, আমার ব্যক্তিগত মতামত, যে এক একটা মানুষের এক এক ধরনের স্কিল থাকে। আমার যে স্কিলটা আসলে তখন আমি যেটা আইডেন্টিফাই করেছিলাম, যে আমি আসলে মানুষের সাথে কমিউনিকেশন করতে অথবা কনভিন্সিং অ্যাবিলিটিটা আমার বেশি ছিল। আমি হয়তো কোথাও প্রেজেন্টেশন দিলে বা পিচ করলে হ্যাঁ হয়তো ভালোভাবে করতে পারতাম বা কনভিন্স করতে পারতাম। সো ওইটাকে আসলে আমি পরে পুঁজি করি, বিকজ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই আমি আসলে সেলসে কাজ করা শুরু করি। এই টেকনোলজি সেলস নিয়ে যখন বাংলাদেশে যখন প্রথম কম্পিউটার আসলো বা কম্পিউটার নিয়ে কাজ শুরু হয়, আমি একসময় কম্পিউটার সেলসম্যান হিসেবেও কাজ করেছিলাম। কোন বয়সে বা কি? এটা হচ্ছে আমি 97-98 সালে আর কি, তখন আমি মাত্র কলেজে উঠেছি আর কি। হ্যাঁ, যেহেতু আমার ওই ন্যাকটা ছিল। সো তার থেকেই আসলে যেটা মনে হচ্ছে যে টেকনোলজি এমন একটা জিনিস যেটা আসলে আমাকে অ্যাট্রাক্ট করে, এবং এই টেকনোলজির উপরে বেস করে কেরিয়ার ডেভেলপ করাটা খুবই ইন্টারেস্টিং ছিল। যেমন যখন বাংলাদেশের প্রথম মোবাইল ইন্টারনেট লঞ্চ হয়, সেই প্রজেক্টটাতে আমি কাজ করার সুযোগ হয়েছিল, যেটাকে আমরা বলতাম ওয়্যাপ, ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল। দেন বাংলাদেশের প্রথম নিউজ পোর্টাল, আপনি যেটা বলছিলেন যে balanginfo.com, হ্যাঁ, প্রথম একটা ডিজিটাল পোর্টাল। আমরা এ পর্যায়ে আপনার শিক্ষা জীবনের আদমজির পার্টটা শুনতে চাই, যে সেখানে আসলে অনেক রকম ঘটনা ছিল, নিজেকে সমৃদ্ধ করেছেন, একটু শুনি কেমন ছিল। শৈশবে আমার স্কুল ছিল আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, এবং আমি কলেজ করেছি হচ্ছে র্যাফস পাবলিক কলেজ থেকে। সো স্কুলে যেটা হতো তখন আসলে আমাদের স্কুলে সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল সেটা ছিল মাঠ। সো আমরা আদমজিতে আমরা যখন পড়তাম তখন আমাদের কাছে ওখানে মাঠটা এত বড় ছিল যে ওখানে একসাথে দুটো ফুটবল ম্যাচ খেলতে পারতাম। হ্যাঁ, সো তো সেই বৃষ্টিতে ফুটবল খেলার সেই অভিজ্ঞতাগুলো বা সেগুলো মনে পড়ে। ডেফিনেটলি আমাদের টাইমটা খুব এনজয়মেন্ট কেটেছিল। হ্যাঁ, এবং টিচারদের বকাও মনে পড়ে আর কি। হ্যাঁ, সেই সময়ের ক্ষেত্রে ইভেন আমি যদি রাফেজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কথা বলে থাকি আর কি, সেই সময় আমাদের কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে ছিল, যেমন আমি একসময় বিএনসিসি করতাম। আমরা বিভিন্ন ক্যাম্পেইনের জন্য গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ডিপ্লয় থাকতো। হ্যাঁ, সো ওই অভিজ্ঞতাগুলো খুব মজার ছিল আর কি। চমৎকার। এমনি কলেজ জীবনেই বলছিলেন একটু কাজ করা শুরু হয়ে গেছিল, এবং সেটা আসলে টেকনোলজি নিয়ে কাজ করা। তো এই দুটোর গল্পটা বা একটু যদি শুনতে চাই, যে কেন টেকনোলজি নিয়ে আসলে কাজ করা শুরু হলো? যখন আমাদের দেশে যখন প্রথম কম্পিউটার আসে বা আমরা যখন প্রথম কম্পিউটার দেখি, সেই কম্পিউটারের প্রতি এক ধরনের ইন্টারেস্ট গ্রো করে। এবং আমি যখন আসলে স্কুলে থাকতে আমি কিছু কম্পিউটারের উপর যখন কোর্স করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এই টেকনোলজিটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সো যখন আমি কলেজে করি তখন আমি এমনও হয়েছে যে আমি একসময় টিউশনিও করিয়েছি কিছুদিন। হ্যাঁ, সো এবং তার সাথে সাথে তখন মনে হলো যে ঠিক আছে, আমি যদি একটু কম্পিউটারের সাথে আরো বেশি জানতে চাই তাহলে আমাকে আসলে ওর সাথে কাজ করতে হবে। তো তখন আমি ওই
জন্যই আসলে ওই কম্পিউটার সেলসম্যান হিসেবে কিছুদিন কাজ শুরু করলাম শেখার জন্য, নিজেকে শেখার জন্য, টাকার জন্য না, নিজে শেখার জন্য আসলে এই ইনভলভমেন্টটা হওয়া। আমি এটা 90 সালের কথা বলছি, মানে 90s-এর কথা বলছি আর কি। সো সেখান থেকে আসলে ইন্টারেস্টটা গ্রো করে এবং পরে আসলে ওটার উপরই বেস করে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আজকে 25 বছর ধরে কাজ করছি আর কি। সো হাঁটে হাঁটে পা করে আসলে অনেক বছর। একটু যদি একদম শুরু থেকেই শুরু করি যে কিভাবে আসলে শুরু করলেন যে আপনার এই কম্পিউটার নিয়ে কাজ করা বা শেখা, বা একটু গল্পগুলো আসলে প্রথম থেকে জানতে চাই। ডেফিনেটলি যখন আমরা কম্পিউটার যখন আসে বা আমরা যখন এগুলো নিয়ে দেখার সুযোগ পাই বা ধরার সুযোগ পাই, ব্যবহার করার সুযোগ পাই, এবং যখন আসলে আমরা মোবাইল ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ পাই, সেটা তো অনেক পরে এসে প্রায় 2000-এর পরে এসে আসলে আমরা এই সুযোগটা পেয়েছি। সো আমাদের যেটা কাজ করেছিল তখন, সেই ক্ষেত্রে আমি যখন প্রফেশনাল লাইফ শুরু করি, প্রফেশনাল লাইফে আমার সুযোগ হয়েছিল ফার্স্ট বাংলাদেশ কনসালটেন্সি লিমিটেড আসলে কাজ করার। এটাই আমার প্রথম জব ছিল কর্পোরেট লাইফে। সো এবং এটা কত সালে স্যার? এটা হচ্ছে 2000-এর দিকে। 2000। তাহলে কি আপনি আসলে সে সময় অনার্স মাস্টার শেষ করে ফেলেছিলেন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, বাট আমি সিআইএস করছিলাম আর কি, কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে। আমি এনসিসির আন্ডারে সিআইএস করছিলাম আর কি। আচ্ছা। সো তখন আমার যে ব্যাপারটা ছিল যে আমি যখন প্রথম ইন্টারভিউ দিতে যাই, আমার যে এমডি ছিল উনি একজন ব্রিটিশ বাঙালি ছিল। এবং উনি আমাকে প্রথম দিন অফিসে শিখিয়েছিল কিভাবে কফি বানাতে হয়। সো হাতে খড়িটা খুব ইম্পর্টেন্ট ছিল, বিকজ আপনার সিও যখন আপনাকে ডে ওয়ানে শিখাবে যে কিভাবে আসলে একটা অফিসে কফি বানাতে হয়, আপনি কার উপর ডিপেন্ডেন্ট না, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার ক্যারিয়ারের গ্রুমিংটা কিভাবে হয়েছে, কার হাতে হয়েছে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। রাইট। সো ওই জায়গাটাতে আসলে আমাকে অনেক হেল্প করেছে। ওনার আন্ডারে আসলে প্রায় আমি 2 বছরের মতো কাজ করেছি। আচ্ছা। দেন আমি বাংলাদেশ ইনফো.com, যেটা আসলে এখন টেক্সাস গ্রুপ নাম ছিল, এখন বর্তমানে আমরা গ্রুপের একটি কনসার্ন, সেখানে তখন মানুষের প্রথম মোবাইল অনলাইন পোর্টাল লঞ্চ করবে। আচ্ছা। ফার্স্ট বাংলাদেশ কনসালটেন্সিতে কত বছর থাকা হলো? ওখানে আরাউন্ড 2 বছরের মতো ছিলাম আমি। এবং ওইখানেই আমার আসলে যে কাজটা সুযোগ হয়েছিল যে বাংলাদেশের প্রথম মোবাইল ইন্টারনেট যখন লঞ্চ হয় 2001-এ, ওই প্রজেক্টটাতে কাজ করার সুযোগ হয়েছিল, যেটাকে আমরা ওয়েব বলি, ওয়্যারলেস অ্যাপ্লিকেশন পোর্টাল। ওই কাজের অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাই। একদম। এটার অভিজ্ঞতা আসলে আমি বলবো যে খুবই অন্যরকম, বিকজ খুবই এক্সাইটমেন্ট একটা ব্যাপার যে প্রথম মোবাইলে আমরা ইন্টারনেট দেখতে পাবো। সো আমাদের সুযোগ হয়েছিল তখন গ্রামীণ ফোনের জন্য এই সলিউশনটা বা সার্ভিসটা প্রোভাইড করা। সো আমরা কিছু ডিভাইস পেলাম, সেই ডিভাইসগুলোর মধ্যে একটা বড় স্ক্রিনের ডিভাইস 2001-এ, যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্টেন্ট আসতো। সো আমাদের ওই প্ল্যাটফর্মটা ওখানে ইনস্টল করার পরে ওখানে আমাদেরকে কন্টেন্ট ফিডিং করতে হতো, এবং সেই কন্টেন্টগুলো মানুষজন খুবই অল্প ব্যান্ডউইথে বসে বসে স্ক্রল করতে পারতো। সে নিউজ দেখতে পারতো, সে এন্টারটেনমেন্ট নিউজ দেখতে পারতো, স্পোর্টস স্কোর দেখতে পারতো, হ্যাঁ, যেটা অনলাইন থেকে কানেক্ট করতো। আচ্ছা। সো এই প্ল্যাটফর্মটা নিয়ে যখন আমরা টেস্ট করতাম, R&D করতাম আমাদের কলিগদের সাথে বা আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে, হ্যাঁ, সো যখনই কন্টেন্ট ব্রাউজ করতাম তখন এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করতো যে আমি আসলে একটা রিয়েল টাইম কন্টেন্ট দেখতে পাচ্ছি মোবাইল ইন্টারনেটে। সো ডেফিনেটলি এটার অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট। এবং আমার যতটুকু মনে পড়ে যে তখন আমরা সাউথ ইস্ট এশিয়াতে 6th ছিলাম এই মোবাইল ইন্টারনেটে লঞ্চ করার ক্ষেত্রে। সো এরপরে আসলে আমি চলে যাই আসলে একদম পিওরলি কন্টেন্ট বেসড একটি অনলাইন পোর্টালে, যেটা বাংলাদেশ ইনফো.com, যেখানে এটা বাংলাদেশের প্রথম নিউজ পোর্টাল। বাংলাদেশের ইন্টারনেট পেনিট্রেশন মাত্র তখন 40-45 হাজার মানুষের কাছে মাত্র ইন্টারনেট পেনিট্রেশন। ইন্টারনেট খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। সো সেই সময় আমরা প্রথম এই বিভিন্ন ধরনের এই যে অনলাইন পোর্টাল, এন্টারটেনমেন্ট পোর্টাল, স্পোর্টস চ্যানেল, এই পোর্টাল নিয়ে কাজ করার সুযোগ পাই। প্রায় 8 বছর এটার সাথে ইনভলভমেন্ট ছিলাম। এবং প্রথম একটা গেমিং পোর্টাল tufanmail.com আমরা তখন লঞ্চ করেছিলাম 2006-07-এর দিকে। সো ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব টিভি, এই কাজগুলো আসলে তখন করেছিলাম। সো নতুন কোনো কিছু করার ক্ষেত্রে তখন এক ধরনের
অন্যরকম এক্সাইটমেন্ট আসলে কাজ করতো। এবং বিষয়টা বেশ কঠিনও বলবো আমি স্যার, কারণ একদমই নতুনভাবে পথ চলা শুরু, যেখান থেকে আসলে পরবর্তীতে অন্যরা অনুসরণ করতে পারবে। সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে এই ধরনের ইন্টারনেট সার্ভিস নিয়ে আসলে কি ধরনের সমস্যার মধ্যে পড়েছিলেন? দু একটা সমস্যার গল্পও শুনবো আমরা। ডেফিনেটলি যে দেখেন ইন্টারনেট খুব এক্সপেন্সিভ ছিল তখন, আসলে স্যাটেলাইট ইন্টারনেটের উপরে আমাদের ডিপেন্ডেন্সিটা অনেক বেশি। আচ্ছা। জি। সো আমার মনে আছে যে আমরা তখন বিশেষ করে বাসায় আমরা ডায়াল আপ ইন্টারনেট ইউজ করতাম, এবং খুব অল্প ব্যান্ডউইথ, 32 kbps ব্যান্ডউইথ আমরা পেতাম। তো ওর মধ্যে আসলে কন্টেন্টটাকে ফিডিং করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা। যে আপনাকে খুব লাইট ওয়েট কন্টেন্ট হতে হবে, খুব বেশি গ্রাফিক্স করা যাবে না, Right. ইমেজ করা যাবে না, বিশেষ করে অনলাইন যেসব ওয়েবসাইট বা পোর্টাল বিভিন্ন কোম্পানি তখন যেগুলো ডেভেলপ করতো, হ্যাঁ সেটার খুবই লাইট ওয়েট হতে হবে, বিকজ এটা ব্যান্ডউইথ কনজিউমিং কোনো কিছুই করা যাবে না। আচ্ছা। সো এটা একটা যেমন চ্যালেঞ্জিং ছিল। দ্বিতীয়টা চ্যালেঞ্জিং ছিল যে অ্যাভেলেবিলিটি, আচ্ছা। বিকজ আপনি তখন আসলে শহর কেন্দ্রিক মানুষই আসলে ইন্টারনেট সেই ব্যবহার সময় করতো, হ্যাঁ। ব্যবহার করতো। একটু শহর থেকে বাইরে গেলে আসলে মানুষ খুব বেশি নেট বা Network ইন্টারনেট পেতো নেটওয়ার্ক না। পেতো না বা করতো না। সো সো যেটা বলছিলাম যে তখন 40-45 হাজার লোক মাত্র এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে ছিল। সো ওগুলো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং ছিল। সো আমার যেটা আমার ক্যারিয়ার জীবনটা আসলে একটু ডিফারেন্ট কম্পিটিটিভলি। আমি আসলে সবকিছু প্রথম থেকে যেটা ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে সেটার সাথে কাজ করার সুযোগ হয়েছে, যেমন প্রথম মোবাইল ইন্টারনেট, প্রথম বাংলাদেশের নিউজ পোর্টাল, প্রথম বিপিও কোম্পানি বা এই কন্ট্যাক্ট সেন্টার নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। সো আমার জন্য চ্যালেঞ্জ আসলে সবসময় বেশি ছিল, বাট আমি আসলে ওটাকে এনজয় করেছি। আগে কাজের অভিজ্ঞতা নেয়ারও কোনো আসলে সুযোগ ছিল না, একদম আপনিই প্রথম। অ্যাবসলিউটলি, যে কোনো রেফারেন্স ছিল না যে আমি কোনোটা ফলো করব বা কোনোটা করব। সো আমাদেরকে অনেক ধরনের ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আসলে যেতে হয়েছে। সো 8 বছর আসলে যখন আগে 2 বছর এবং পরবর্তীতে বাংলাদেশ info.com এ 8 বছর, একটা লম্বা সময় কিন্তু হয়ে গেছে। তো তখনও কি আসলে মনে করছিলেন যে আমার এই জায়গাটাই আমি আসলে কাজ করব? বা একটা হলো কলেজ জীবন আসলে ইন্টারেস্ট গ্রো করা, আরেকটা হলো কাজের সাথে ইনভলভ হয়ে স্বাচ্ছন্দ্য বোধের জায়গাটা তৈরি হয়ে যাওয়া, বা এটাই আমার প্রফেশন, এখানে আমি কাজ করতে চাই। এই মনোভাবটা কবে বুঝতে পারলেন? অ্যাবসলিউটলি, যে 2010-এর পরে আসলে যখন চিন্তা করলাম যে আসলে আমার নিজের কিছু একটা করা দরকার। সো আমার সবচেয়ে যে জায়গাটা মনে হতো যে দুইটা জায়গায় আমি আসলে খুব বেশি এক্সাইটেড ফিল করতাম। একটা হচ্ছে ইনোভেশন, ইনোভেটিভ কোনো কিছু করা, আর একটা হচ্ছে কর্মসংস্থান বা জব প্লেসমেন্ট তৈরি করা। আচ্ছা। সো এই এবং যেখানে আসলে টেকনোলজি নিয়ে প্লে অ্যারাউন্ড করার সুযোগ আছে, লোকাল মার্কেটে না গ্লোবাল মার্কেটে। আচ্ছা। জি। সো এইটার থেকেই আসলে চিন্তা ভাবনা শুরু করি আসলে এই আইটিএস বা বিপিও ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করাটা বা নিজের ইনিশিয়েটিভটা শুরু করি। সো আমার এখনো মনে আছে যখন আমি আসলে ব্যবসা শুরু করব, সেখানে আমরা প্রায় তিনজন দিয়ে কাজ শুরু করেছিলাম। আচ্ছা। সো এবং সেখান থেকে আসলে আজকে প্রায় 400 মতো লোকজন কাজ করছে। সো এটা আসলে টিম এফোর্ট, এবং এখানে ইনোভেশনের আসলে অনেকগুলো জায়গা আছে। যে আমি কর্মসংস্থানও তৈরি করছি, অ্যাট দ্য সেম টাইম আমি কিছু জিনিস ডেভেলপ করছি যেটা আসলে লোকালি এবং গ্লোবালি রিকগনাইজ হচ্ছে। সো তো সেই ক্ষেত্রে যেমন আমার সপ্তাহ যদি আমি বলি যে আমার অর্গানাইজেশন আসলে এখন দেশের বাইরে একটা অলরেডি প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি দেশের বাইরে। আমরা দেখি যে বাইরের থেকে বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশে এসে ওরা মাল্টিন্যাশনাল বলে, তাহলে আমরা লোকাল কোম্পানি কেন মাল্টিন্যাশনাল হতে পারবো না? সো ওই দিকে আসলে কাজ করার চেষ্টা করছি ইনোভেশন নিয়ে। 2010 সালে যখন আপনি বিপিও খাতে প্রবেশ করলেন, তখন তো এটি দেশে প্রায় অচেনা। তো এরকম একটা ঝুঁকি নিয়ে আসলে সাহসটা পেলেন কোথায়? 2008 সালে আসলে যখন আমাদের প্রথমে এই বিপিও প্রতিষ্ঠানগুলোকে কল সেন্টার লাইসেন্সিং প্রোভাইড করা শুরু করে, তো তখন আমার সুযোগ হয়েছিল লন্ডনে বার্মিংহামে একটি বিপিও এক্সিবিশনে পার্টিসিপেট করার। সো ওখানে যখন আমি যাই তখন আসলে আমি নিজেও কিছুটা লার্ন করি যে আসলে কিভাবে এই ইন্ডাস্ট্রিটা আসলে গ্রো করা যায়। এবং এই ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে এখন বর্তমানে প্রায় 450 মতো কোম্পানি কিন্তু কাজ করছে, প্রায় 75 থেকে 80 হাজার ছেলে মেয়ে কিন্তু ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ বর্তমানে বাংলাদেশে। সো আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন মাত্র 300 লোক নিয়ে কাজ শুরু করেছিলাম সারা বাংলাদেশে, হ্যাঁ, অ্যাজ এ ইন্ডাস্ট্রি। আচ্ছা।
সো ওই এক্সাইটমেন্টটা আসলে তখন কাজ করেছিল। এবং আরেকটা জিনিস এটা কাজ করেছে যে এই ইন্ডাস্ট্রিতে আপনি যেমন যেরকম কর্মসংস্থান তৈরি করতে পারছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ফরেন রেমিটেন্স আর্ন করতে পারছেন। সো ওইটাও কিন্তু একটা বড় ব্যাপার একটি দেশের জন্য বা একটি গ্রোয়ের জন্য। সো যতটুক না ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট বা গ্রো, তার থেকে হচ্ছে একটা মানে ন্যাশনাল গ্রো। সো সো ওইটার থেকে আসলে মানে মোরলি এই ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করা। স্যার, আপনার কথা থেকে আমরা এটা বলতেই পারি যে কিছু মানুষ শুধুমাত্র সামনে কি আছে সেটা দেখতে পায়, কিন্তু আপনি দেখতে পেয়েছিলেন যে সামনে কয়েক দশক। তো ধীরে ধীরে আসলে নিজের প্রতিষ্ঠান নিয়ে আসলে ভাবা শুরু করেছিলেন সে সময়টা, সেই সময়ের গল্পই তাহলে একটু শুনি। ডেফিনেটলি যখন আমরা আসলে বিপিও ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ শুরু করি, তখন আমাদের জন্য আসলে অনেকগুলো চ্যালেঞ্জিং ছিল। অনেকগুলো চ্যালেঞ্জিংয়ের মধ্যে একটা ছিল ইনফ্রাস্ট্রাকচার, যে আমাদের এই প্রতিষ্ঠানে বিপিও আসলে অনেক ধরনের কাজ থাকে। আমরা কল সেন্টার নিয়ে কাজ করি, ভয়েস নিয়ে, নন ভয়েস, বিভিন্ন ধরনের সিস্টেম, ব্যাক অফিস সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, অমনি চ্যানেল সাপোর্ট নিয়ে কাজ করি। সো প্রথম কথা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চ্যালেঞ্জ আমরা ফেস করেছিলাম। দেন হচ্ছে লোকবল, বিকজ আপনার স্কিল রিসোর্স পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল, এবং এখনো কিছুটা আছে আসলে আমি যদি বলে থাকি। সো এই চ্যালেঞ্জগুলো আসলে আমাদেরকে আসলে ওভারকাম করতে হয়েছে। এবং আপনি জানেন যে যেহেতু বিপিও ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেটা গ্লোবালি এখন সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করছে। আমরা টেকনোলজি নিয়ে আমরা এখন যদি কথা বলি, আমরা এখন শুনছি যে এআই টেক ওভার করছে অনেক জায়গাগুলোতে। ইভেন আমাদের বিপিও ইন্ডাস্ট্রির অনেকগুলো সার্ভিস কিন্তু এখন এআই ড্রিভেন হয়ে যাচ্ছে। সো বাট সেই ক্ষেত্রে আমাদের এই ইন্ডাস্ট্রি যদি কম্পেয়ার করি অ্যাজ এ বাংলাদেশ হিসেবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে অনেকটা পিছিয়ে আছি। হ্যাঁ, সো আমাদের নেইবারিং কান্ট্রিগুলো যদি বলি, যেমন শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ফিলিপিন, যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, প্রায় $130-40 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে। শ্রীলঙ্কা $3-4 বিলিয়ন আর্ন করে শুধু ইন্ডাস্ট্রি থেকে। ইভেন ফিলিপিন পর্যন্ত আপনার প্রায় $40 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি করে ফেলছে। সেখানে আমাদের পিছিয়ে থাকার কারণটা কি স্যার? আমাদের পিছিয়ে থাকার কারণটা হচ্ছে আমরা আসলে অনেক পরে শুরু করেছি। নাম্বার ওয়ান, আমি যদি বলি যে প্রায় 10-12 বছর পরে আসলে আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি। নাম্বার টু হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। বিকজ এটা কিন্তু একটা ক্যাপেক্স ইনভেস্টমেন্ট বেস ইন্ডাস্ট্রি। আপনাকে প্রথমে একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হয়, স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে হয়, আপনাকে ট্রেনিং করাতে হয়। সো আমাদের এনাফ রিসোর্সও কিন্তু নাই। সো আমি যদি সবসময় আমরা যেটা বলে আসছি, আমি যেহেতু অ্যাসোসিয়েশনে আছি, বাক্যকে আমি রিপ্রেজেন্ট করছি, সো বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কন্ট্যাক্ট সেন্টার যেটা করার চেষ্টা করে আসছে, যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, পলিসি লেভেলে কাজ করা। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন করি, আমরা প্রতি বছর একটি সামিট করি, বিপিও সামিট, যেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। আমরা বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে আসি, তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। বাট একটা ইন্ডাস্ট্রি গ্রো করার পিছনে সবচেয়ে বড় যেটা আমি বলবো যে আমাদের লোকবল থাকাটা দরকার। সো যেটা আমরা এখন বলছি বা বলার চেষ্টা করে আসছি, যে আমাদের এডুকেশন সিস্টেমে আইটি বিপিও নামে একটি সাবজেক্ট ইনকর্পোরেট করা খুবই জরুরি, যেটা ফিলিপিন করেছে। আচ্ছা, সো স্কুল লেভেল থেকে তারা এই আইটি বিপিও নামে একটি সাবজেক্ট ইনকর্পোরেট করেছে, যে একটা ছেলে যদি সে মেজর ইন এমবিএ করে বা সে বিবিএ কমপ্লিট করে, হ্যাঁ, মাইনর সে কিন্তু আইটি এন্ড বিপিওতে সেই স্কুল লেভেল থেকে শিখছে। সো সেই ক্ষেত্রে সে যখন পড়াশোনা করে বের হচ্ছে, সে কিন্তু কোম্পানিগুলো একটা রেডিমেড রিসোর্স পেয়ে যায় কাজ করার ক্ষেত্রে। সেই জায়গাটায় আমরা আসলে পিছিয়ে আছি। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কান্ট্রি ব্র্যান্ডিং। আমরা যে একটা বিপিও হাব, আমাদের যে এত বড় ইয়াং একটা জেনারেশন আছে এই বাংলাদেশে, হ্যাঁ, এটা কিন্তু আমরা আসলে ইউটিলাইজ করতে পারছি না, হ্যাঁ, এখন পর্যন্ত গ্লোবাল মার্কেটে। সো যেখানে অন্যান্য নেইবারিং কান্ট্রিগুলো কিন্তু এটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করছে, এবং সে তার ফ্যামিলি লিড করে। আপনি যদি আমি একটি কোম্পানিতে ভিজিট করেছিলাম, যেখানে 2500 ছেলে মেয়ে কাজ করে, এবং রাতের বেলা শুধু মেয়েদেরকে নামানোর জন্য 800 ক্যাব ডিপ্লয় হয় তাকে বাসায় নাইট শিফটে পৌঁছে দেওয়ার জন্য। যে একটা কমপ্লায়েন্স, একটা ইকোসিস্টেম, হ্যাঁ, যে কাজ করে, এটাও কিন্তু দরকার। সো এখানে আমাদের রেগুলেটরি সাপোর্ট,
আমাদের সোশ্যাল সাপোর্ট, আমাদের এবং পলিসি লেভেলের সাপোর্ট, এই সব কিছু কিন্তু আসলে দরকার অ্যাওয়ারনেসের মাধ্যমে। সো তখনই আসলে একটা ইন্ডাস্ট্রি গ্রো করে। সো অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আপনি যদি ন্যাশনাল লেভেলে চিন্তা করেন, গ্লোবাল লেভেলে চিন্তা করেন, তখন আসলে কিন্তু আমাদের এই সাপোর্টগুলো, এই ব্যাকএন্ডটা ঠিক করে আসলে কাজ করতে হবে। আচ্ছা, আমরা যদি আবারও একটু ইন্ডিভিজুয়াল জায়গাতেই আসি, মাই আউটসোর্সিং লিমিটেড নিয়ে কথা বলতে চাই, যে এটা আসলে শুরু করার পিছনে নিশ্চয়ই একটা গল্প আছে, একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, সেই জিনিসগুলো একটু শুনতে চাই বিস্তারিত। মাই আউটসোর্সিং আসলে আমি যখন শুরু করি তখন ফার্স্ট অফ অল হচ্ছে আমি আসলে টেকনোলজিকে 3টা ভাগে ভাগ করেছিলাম। চিন্তা করছিলাম যে আসলে আমি কি কাজ করব। সো যেটা শিখে আসছি গত 10-12 বছর ধরে, ডেফিনেটলি ওটার উপরে বেস করে আসলে আমাকে কাজ করতে হবে। অ্যাজ এ বিপি ইন্ডাস্ট্রি নিয়ে যখন কাজ শুরু করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করি, বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা প্রসেস ডিজাইন করা নিয়ে কাজ শুরু করি। সো তো সেই গল্প, সেখানে আসলে আমাকে আমার বিজনেস পার্টনার আমাকে ইন্সপায়ার করেছে যে হ্যাঁ আমি করতে পারবো। বিকজ ডেফিনেটলি আপনি যখন জব থেকে প্রফেশনাল লাইফে মুভ করবেন, সো এটা কিন্তু একটু ডিফিকাল্ট। সো তো সেই ক্ষেত্রে হয় না যে আমি আচ্ছা ঠিক আছে একটা সিকিউর জব করছি, আমি মাসে একটা স্যালারি পাচ্ছি, আমার ওকে আই এম হ্যাপি, আমি ওখানে ডেভেলপ করছি। বাট আপনি যখন নিজে উদ্যোক্তা হবেন, বা সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে, যে আপনি যাদেরকে হায়ার করছেন ওদেরকে স্যালারি দেওয়া, এবং আপনার অনেক ভুল হবে। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমরা হয়তো জানি না একটা কোম্পানি কিভাবে মেনটেন করতে হয়, ভ্যাট ট্যাক্স থেকে শুরু করে সবকিছু। এইগুলো সবকিছু একটা লার্নিং ফেজের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আচ্ছা, তো এই 8 জন কর্মী থেকে 400 জন কর্মী, এতটা সহজ ছিল না নিশ্চয়ই, কিন্তু কিভাবে করেছিলেন? কি মনে হয় আজকে আসলে, আমি জানি এগুলো নিয়ে কখনো আসলে আপনার ভাবাও হয়নি যে কি হয়েছিল, কিভাবে পেরেছিলেন, কিন্তু আজকে বসে যদি একটু নিজের অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই বা বোঝাতে চাই। আসলে এই ফরকাস্টটা আমি যেটা মনে করি যে ভিশন খুব ইম্পর্টেন্ট লাইফে। যে আপনার আসলে একটা টার্গেট থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে, যে আপনি আসলে কোথায় যেতে চান, কি দেখতে চান। আপনার একটা স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন থাকলে হবে না, ওটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আসলে হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, সো এক লাফে আসলে জাম্প করা যায় না, সো এটা আমার ব্যক্তিগত মতামত। সো আমাকে আসলে স্টেপ বাই স্টেপ আসলে, হ্যাঁ, প্রথমে যেমন আমি একটা ছোট অফিস নিয়ে শুরু করেছিলাম, একটা 2000 স্কয়ার ফিট নিয়ে। এটা আমার বনানীতেই ছিল। হ্যাঁ, সো এরপরে আমি আরেকটা ফ্লোর নিলাম, এরপরে আমি আরেকটা লোকেশনে গেলাম। হ্যাঁ, সো এইভাবে মানে হাঁটি হাঁটি পা করে আসলে গ্রো করাটা। সো দেন হচ্ছে যে আপনি কি এমনিতে ওখানে কর্মীদের ট্রেনিং এর কোনো ব্যবস্থা করতেন বা? জি, ডেফিনেটলি। আমাদের এখানে 2 ধরনের এমপ্লয়ি হায়ার করা হয়। একটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল এমপ্লয়ি, আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। সো এদেরকে তাদের সফট স্কিল, তাদের টেকনিক্যাল ট্রেনিংগুলো কিন্তু আমরা প্রোভাইড করতাম। প্লাস আমি যেহেতু এই বিপি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমার সুযোগ হয়েছিল একটি প্রজেক্টে কাজ করার, ট্রেনিং রিলেটেড। সো সেখানেও আমরা কিন্তু প্রায় প্রচুর ছেলেমেয়েকে ফ্রি ট্রেনিং করিয়েছি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। আচ্ছা স্যার, বিভিন্ন সময় আপনাকে আমরা যখনই জানার চেষ্টা করেছি, আপনার মধ্যে থেকে নতুন নতুন বিষয় আমরা আবিষ্কার করেছি। যেমন প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করার একটা বিষয় আছে আপনার অভিজ্ঞতার ইয়েতে, আমরা সেই জায়গাটাই শুনতে চাই যে এত চ্যালেঞ্জিং একটা বিষয় কিভাবে ভাবলেন এবং সেটা বাস্তবায়ন করলেন কিভাবে? ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। এটার গল্পটা আসলে, এটার পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমি একবার এরকম ট্রাভেল করতে গিয়েছিলাম সিঙ্গাপুরে। সো তো আমি যে এয়ারপোর্টে পাস করছিলাম, সেখানে আমি দেখলাম যে আমার যে সিকিউরিটি চেক করছে, বা রাস্তায় যে ট্রাফিক কন্ট্রোল করছে, বা আমার ইমিগ্রেশন যে হ্যান্ডেল করছে, ওরা ফিজিক্যালি ডিসেবল। আচ্ছা, সো তখন আমার মাথায় খুব স্ট্রাইক করলো যে আচ্ছা, ওরা একটা এয়ারপোর্টের এই ভেরি ইম্পর্ট্যান্ট একটি সেকশন তারা আসলে হ্যান্ডেল করছে। হ্যাঁ, কীভাবে করছে? হ্যাঁ, সো এবং তারা কিন্তু পুরা প্রসেসটা ফলো করছে, যে আপনি কিন্তু ওদেরকে খুব মাইনরলি খেয়াল না করলে আপনি বুঝবেন না। যেমন একজনের হাত নেই, হঠাৎ করে খেয়াল করবেন, কিন্তু সে কিন্তু এক হাত দিয়ে বাকি কাজটা করছে। হ্যাঁ, একজন হয়তো পায়ের সমস্যা, সে কিন্তু ওই ঠিকই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সে ট্রাফিক হ্যান্ডেল করছে অথবা হ্যান্ডেল করছে।
সো তখন আমি আসার পরে দেন আমি একটু এই ব্যাপারটা নিয়ে আসলাম, তখন আমি একটু চিন্তা করলাম যে আসলে কিভাবে এটাকে ইউটিলাইজেশন করা যায়। তখন সিএসআইডি নামে একটি এনজিও যারা আসলে ডিসেবলদেরকে নিয়ে কাজ করে, যারা আসলে ওদের জব প্লেসমেন্টে হেল্প করে, আচ্ছা। ওদের সাথে আমার যোগাযোগ হয় এবং ওদের মাধ্যমে আসলে আমি তখন প্রথম হায়ার করা শুরু করি। আচ্ছা। সো আমার এই প্রতিষ্ঠানে এক সময় প্রচুর ডিসেবল ছেলে মেয়ে, আমি ডিসেবল বলবো না, ডিফারেন্টলি এবল, হ্যাঁ, সো ডিফারেন্টলি এবল তারা কাজ করেছে এবং কাজ করছে। সো দেখা যাচ্ছে একটা ছেলের হাত নাই হতে পারে, সে অ্যাক্সিডেন্টে তার হাঁটা হারিয়ে ফেলেছে অথবা তার পা হারিয়ে গেছে। এটা হতেই পারে স্যার। এই কারণে কি আপনি বিপিওকে এখন শুধু সেবা নয় একটা সমাধান বলছেন, যে এ ধরনের বিভিন্ন সমস্যাগুলো যখনই উঠে এসেছে সেগুলো সমাধান আপনি খুব সুন্দরভাবে বের করে এনেছেন? চেষ্টা করেছি আমি ফিজিক্যালি এবল, যদি আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যেমন আমার একটা ইয়ে ছিল যারা কথা বলতে পারে না, হ্যাঁ, তারা কারো শোনে না, কথা বলতে পারে না, তাহলে তারা কিভাবে বিপিও প্রতিষ্ঠানে কাজ করবে? তাদেরকে নিয়ে আমি ডাটা এন্ট্রি কাজ করিয়েছি। হ্যাঁ, সো একটা রুমই ছিল আমার, যেটাকে আমি সাইলেন্ট রুম বলতাম, যেখানে প্রায় 20টা ছেলে বসে বসে ডাটা এন্ট্রি করতো এবং তারা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। হ্যাঁ, সো তো এই ধরনের কাজগুলো আমাকে আসলে ইন্সপায়ার্ড করে একটা ডিফারেন্ট ওয়েতে। সো এবং আমি একা না, এটা এরপরে ইভেন বিভিন্ন মিনিস্ট্রি থেকে বা আইসিটি থেকেও বিসিসির মাধ্যমে কিন্তু এখন অনেক প্রতিষ্ঠানে কিন্তু এই ডিফারেন্টলি এবল পিপলদের কাজ করার সুযোগ হচ্ছে বর্তমানে। হ্যাঁ, বাট শুরুটা করেছিলাম আমি আজ থেকে প্রায় 12-13 বছর আগে আর কি। চমৎকার। একটা সাধারণ প্রশ্নই মাথায় আসলে ঘুরছিল, সেটা হলো আপনি যেই জায়গাটায় কাজ করছেন একদম প্রথম থেকেই নানান অভিজ্ঞতা নিজের হয়েছেন এবং দেখেছেন আসলে সাধারণ মানুষ কি করছে। একটা সময় আসলে কম্পিউটার একদমই অ্যাভেলেবেল ছিল না, খুব অল্প কয়েকটা ঘরেই হয়তো পাওয়া যেত বা বাইরে গিয়ে আমরা হয়তো ব্যবহার করতে পারতাম। তারপর মোবাইল নেটওয়ার্কের জায়গায় যদি আসি, খুব অল্প সংখ্যক মানুষই ব্যবহার করতে পারছিল, সব জায়গায় পাচ্ছিল না। তারপরে ধীরে ধীরে এটা খুব অ্যাভেলেবেল হয়ে গেল সবার জন্য, আবার ইন্টারনেট অনেক সহজ হয়ে গেল, এখন তো একেবারে ঘরে বসেই আমরা সব কিছু করতে পারছি। তো এই যে একটা পরিবর্তন হচ্ছে, আপনাকে তো আসলে সবসময় এই পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু সাধারণ মানুষ আসলে এটা সবসময় কিভাবে অ্যাকসেপ্ট করতো বা কী রকম পরিবর্তন আপনি সেই সময়টায় এই দেখেছেন এগুলো? দেখেন, নতুন ডেফিনেটলি আমাদের টেকনোলজি বা ওভারঅল যে প্রোগ্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, সো মানে আজকে যেটা নতুন, আগামীকাল এটা আসলে পুরান হয়ে যাচ্ছে। সো অ্যাডাপশনাবিলিটির একটা ব্যাপার থাকে যে আমি আসলে কতটুকু অ্যাডাপ্ট করতে পারি বা নিতে পারি। হ্যাঁ, সো আমরা যেমন এআই নিয়ে কথা বলছি, হ্যাঁ, বা আমরা জানি যে ভয়েস এআই নিয়ে কথা বলছি, আমরা নন ভয়েস এআই নিয়ে কথা বলছি, অ্যানালিটিক্স নিয়ে কথা বলছি। টেকনোলজি আপনাকে হেল্প করবে হচ্ছে গ্রো করার ক্ষেত্রে বা আপনাকে জিনিসটাকে সহজ করার ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু রিপ্লেস করতে পারবে না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। বিকজ এখন সাধারণ মানুষের কথা যদি আমি বলে থাকি, আসলে এই অ্যাডাপশনটা আসলে আমাদেরকে সবাইকেই করতে হবে। এই অ্যাডাপশনটা না করতে পারলে, যেমন দেখেন আমরা যখন পড়াশোনা করেছি আমরা কিন্তু ইন্টারনেট অত ভালো দেখিনি, হ্যাঁ, আমরা প্রফেশনাল লেভেলে আসলে বুঝতে পেরেছি যে ইন্টারনেট আমাদের মাধ্যমে কম্পিউটার থাকা মানে ছিল যে ঠিক আছে কম্পিউটারে আসলে টাইপ করা যায় আর গেম খেলা যায়, এর বেশি কিন্তু আসলে ছিল না। হ্যাঁ, বাট এখন আমাদের হাতের মুঠায় সবকিছু চলে আসছে। হ্যাঁ, সো এই অ্যাডাপশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, এই বিশেষ করে এই ইয়াং জেনারেশনের ক্ষেত্রে। সো এই অ্যাডাপশনটা যদি আমি না করতে পারি, আমি এখন সবসময় যেটা সবাইকে বলার চেষ্টা করি যে আমরা জানি সামনে এআই উইল টেক ওভার সো মেনি ওয়ার্ক, আমরা বলছি আসলে কিন্তু নিচ্ছে। সো আমি যদি এখন থেকে এটার উপর এক্সপার্টিস না হই, আগামী 2-3 বছর আসলে এই জব মার্কেট আসলে আমি স্কিল মানে আমার আসলে কোনো কাজ থাকবে না। সো আমাকে আসলে আপ স্কিলিং করতে হবে। সো আমি যদি এখন ওয়ার্ড জানি, আমাকে এখন আসলে একটা ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আবার আমার আরেকটা সাজেশন থাকে, আমি সবসময় বলে থাকি যে সবকিছু আসলে শেখার দরকার নাই, আইডেন্টিফাই যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট, ওইটার উপর এক্সপার্টিস। একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চলে এসেছে এআই, যেটা এখন আসলে আমরা অনেকের হেল্প ছাড়াই আসলে নিজেরা এআই কে বলেই আসলে অনেক হেল্প নিয়ে নিচ্ছি। আমরা সেটা নিয়ে একটু জানতে চাই। স্যার, দীর্ঘ 25 বছর আপনি বিপিও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং অভিজ্ঞতার জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, অনেক অভিজ্ঞ একজন মানুষ আপনি, এবং যেটার আসলে প্রতিফলন আমরা বিভিন্ন সময় পেয়ে এসেছি। কিন্তু আমরা যদি একটা জায়গা থেকে যাই যে একদম প্রান্তিক পর্যায়ের মানুষরা এখন বর্তমানে বিপিও সম্পর্কে কতখানি ধারণা রাখছে, এবং যারা আসলে এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা কাজ করতে চাচ্ছে তাদের জন্য আপনার দিক নির্দেশনা কি?
ডেফিনেটলি ধারণা আমি যদি বলি যে গত 10 বছরে বাক্য যেটা সবসময় ট্রাই করে আসছে যে আসলে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাক্টিভিশনের মাধ্যমে, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, ফ্রি ট্রেনিং করানো, এবং ওদেরকে এই বিপি ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ করা। সো একসময় একটা মাইন্ডসেট ছিল যে আসলে আমি বড় হয়ে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, তাহলে আমি কেন বিপি এক্সপার্ট হবো না। হ্যাঁ, সো বিকজ দিস ইজ দ্য অনলি এরিয়া যেখানে আসলে আপনি খুব তাড়াতাড়ি ফ্লারিশ করতে পারবেন বা করতে পারবেন। সো বর্তমানে আমরা যেটা দেখছি বা ট্রান্সফরমেশন যেটা দেখছি যে যখন আমরা 2-3টা জেনারেশন আসলে ট্রান্সফরমেশন দেখে এসেছি টেকনোলজি। সো কম্পিউটার থেকে শুরু করে মানে একদম ইন্টারনেট রেভলিউশন, হ্যাঁ আমরা এখন একটা এআই রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আপনি যদি দেখেন যে আমাদের যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমাদের এডুকেশন সিস্টেমে ওদের শুধু এডুকেশন সিস্টেম হলে হবে না, হ্যাঁ এডিশনাল স্কিল একটা ডেভেলপ করতে হবে সবাইকে, যে কোনো একটি সাবজেক্টের উপরে। হ্যাঁ, যে স্কিলটা সেটা হতে পারে ডাটা সায়েন্স, হতে পারে অ্যানালিটিক্স, হতে পারে সেটা এআই হতে পারে। হ্যাঁ, সো এই স্কিলটাই কিন্তু তাকে আসলে তার নিজের কেরিয়ারকে হেল্প করবে বিল্ড আপ করার জন্য এই আইটি এবং আইটিএস ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে, সেটা হোক বাংলাদেশে, সেটা হোক দেশের বাইরে। সো আমরা জানি, আমরা ফ্রিল্যান্সারদের কথা জানি যে বাংলাদেশে একটা হিউজ নাম্বার অফ ফ্রিল্যান্সাররা কাজ করে, বাট তাদের কাজের প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বা এআই আসার পরে হ্যাঁ এটা কিন্তু অনেকটা থ্রেডের মতো হয়ে যাবে, বিকজ অনেকগুলো কাজ যে বেসিক লেভেলের যে কাজগুলো আছে সেটা এআই করে দিচ্ছে। সো আমি যদি আমার স্কিলকে আপস্কিলিং না করি, হ্যাঁ তাহলে কিন্তু এই কম্পিটিটিভ গ্লোবাল মার্কেটে আসলে টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমার যেটা ব্যক্তিগত সাজেশন থাকবে এই ইয়াং জেনারেশনের ক্ষেত্রে, যে তুমি যে সাবজেক্টেই পড়াশোনা করো বা যে সাবজেক্ট তুমি ক্যারিয়ার বিল্ড আপ করো, যে কোনো একটি স্কিল ইউ ডেভেলপ যেটা আসলে তোমাকে হেল্প করবে। এটা যে একদম টেকনোলজি হতে হবে ইটস নট নেসেসারি, হ্যাঁ সেটা তার যেখানে প্যাশন আছে সেটার উপরেই করবে, বাট যে কোনো একটা স্কিলকে আসলে হাইলাইটেড করাটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে কি আমরা এটা বলতে পারি স্যার যে এআই যেহেতু ভবিষ্যতে আসলে একটা বিশাল একটা জায়গা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, এআই এর মাস্টার যদি হওয়া যায় সেই চেষ্টাটা আমাদের করতে হবে? ইটস নট নেসেসারি। হ্যাঁ, বেসিক্যালি এআই তো আসলে অনেকগুলো এলিমেন্টস আছে। সো যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, যে ধরেন আপনি ডাটার উপরে আপনি পড়াশোনা করেন, ডাটা সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করেন, হ্যাঁ এআই আপনাকে অ্যাড অন করবে, কমপ্লিমেন্ট করবে ওই ডাটা সায়েন্সে কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো বেসিক অ্যালগোরিদম, বেসিক স্ট্রাকচার জানতে হবে। হ্যাঁ, সো আপনি যে কোনো একটি সাবজেক্ট, আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, হ্যাঁ আপনি হয়তো ইউনিভার্সিটিতে 10টা ল্যাঙ্গুয়েজ করেছিলেন, কিন্তু আপনি একটির উপরে পারদর্শী হন। আপনি যদি পিএইচপির উপরে পারদর্শী হন, হ্যাঁ যে কোনো একটির উপরে পারদর্শী হলে সেটাই আপনাকে আসলে হেল্প আউট করবে। আচ্ছা স্যার, অনেকগুলো অর্গানাইজেশন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন এবং রিমোট ওয়ার্ক, এই 3টি প্রবণতার মধ্যে আপনি বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনা কোনটিতে দেখছেন? রিমোট ওয়ার্ক ডেফিনেটলি একটি বিশাল এরিয়া, যেখানে আসলে ঘরের থেকে বসে আসলে কাজ করার একটা বিশাল বড় সুযোগ আছে। দেন হচ্ছে এআই, ডেফিনেটলি আমি বলবো যে এআই অ্যাডাপশনটা আমাদের আসলে করতে হবে সবাইকে। হ্যাঁ, সেটা আমাদের ইভেন আমাদের সমস্ত মোবাইলে এআই চলে এসেছে, আমরা জানি। হ্যাঁ, যে কোনো একটি ফোনে আমরা এআই চলে এসেছি এবং আমরা এখন ইউজ করি, আমরা তাদের সাথে কথা বলি, গল্প করি, তাদের থেকে সাজেশন নিই। সো তার উপরে আসলে একটু স্টাডি করা দরকার, ওইটাকে ইউটিলাইজেশন করা। মানে আপনাকে টেকনোলজি দিয়েছে, বাট আপনি টেকনোলজি ইউটিলাইজ করতে পারেন না। ব্যাপারটা অনেকটা হচ্ছে যে আপনাকে একটা স্পোর্টস কার দিয়েছে, বাট আপনি আসলে ড্রাইভ করতে জানেন না। হ্যাঁ, সো আপনাকে আসলে ড্রাইভ করাটা শিখতে হবে। সো এই জায়গাটা আসলে কাজ করতে হবে। আরেকটা এরিয়া যেটা হচ্ছে, ইভেন আমরাও কিন্তু একটি লার্নিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যারা ব্যবসা বা এন্টারপ্রেনার আছি বা আইটি বা আইটিএস এ কাজ করছি, আমরা নিজেরাও কিন্তু নতুন নতুন দেশে যাচ্ছি, ওদের টেকনোলজি দেখছি, ওদের কাছ থেকে শিখছি ওরা কিভাবে কাজ করছে। যদি আমি নিজে না বানাতে পারি, আমি ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে কিভাবে কাজ করতে পারি সেই সুযোগগুলো তৈরি করছি। মানে সহ অবস্থান আর কি। স্যার, বন্ধুত্বপূর্ণ এবং সহ অবস্থানের মাধ্যমে আসলে অনেক কিছুই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ হয়, যেটা আপনার কথা থেকেও আসলো। যদি আমি বৈশ্বিক চিন্তা করি, সেক্ষেত্রে কোন দেশগুলোকে আসলে আপনি সহ অবস্থানে চান, যেটা বাংলাদেশের আইটির জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে আপনি মনে করছেন? দেখেন, আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে বলি, যে তারা আসলে এই টেকনোলজি কোম্পানিগুলোকে আসলে তারা আসলে কাজ, দে আর দ্য মার্কেট মোরলেস, তাদের থেকে আমরা আসলে কাজ নিয়ে আসি।
হ্যাঁ, আমরা যদি আসিয়ান কান্ট্রিগুলোর কথা বলি, যে যারা আমাদের নেইবারিং কান্ট্রিগুলো আছে, যেমন আমি যদি বলি যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, যারা টেকনোলজিতে ভালো করছে, হ্যাঁ, যারা এখন অনেক ধরনের সিস্টেম নিয়ে কাজ করছে, হ্যাঁ, তাদের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করাটা খুবই জরুরি। হ্যাঁ, সেটা যেমন কোম্পানির পর্যায়ে পার্টনারশিপ করা জরুরি, ঠিক ঠিক একইভাবে কান্ট্রি টু কান্ট্রি বেসিসে যেখানে আসলে নলেজ শেয়ারিং করার স্কোপটা থাকে। যেমন ফিলিপিন বিপিওতে খুব ভালো করে, ভয়েসে ভালো করে। ওখানে আমরা একটি শহর দেখেছি, মানে একটি এরিয়া দেখেছি যেখানে প্রায় 3.5 লাখ ছেলে মেয়ে থাকে, যেখানে কাজ করে। সেখানে দে হ্যাভ এ প্লাগিং অফিস, মানে সে যায়, তার ল্যাপটপও লাগে না, সে জাস্ট অফিসে যায়, সে জয়েন করছে, তার ওখানে থাকার ব্যবস্থা আছে, ডরমিটরি আছে, তার ওখানে মার্কেট আছে, হসপিটাল আছে। সো একটা পুরো ভিলেজ তৈরি করেছে। হ্যাঁ, সো আমরা ইভেন ইন্ডিয়াতেও আমরা দেখেছি যে এরকম একটা ভিলেজ আছে। সো এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করাটা খুবই জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে কোলাবোরেশন থাকাটা খুবই দরকার আমাদের টেকনোলজি শেয়ার করার ব্যাপারে। আমাদের পলিসি লেভেলে অনেক হেল্প দরকার, যেখানে আমরা কাজ করা দরকার। এমনিতে কিছু কি পরিকল্পনা রয়েছে যে আসলে কিভাবে কি করা যায়, সামনে তরুণ প্রজন্মদেরকে নিয়ে আসলে কিভাবে কাজ শুরু করা যায়? ডেফিনেটলি আমরা যেটা করছি, যদি আমি অ্যাসোসিয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে একটি প্রজেক্ট আছে সিসি, যেখানে আমরা আসলে ইয়াং গ্র্যাজুয়েটদেরকে ফ্রি ট্রেনিং করাবো। আচ্ছা, এই বিপিও ইন্ডাস্ট্রির উপরে, ডাটা অ্যানালিটিক্সের উপরে, এআই এর উপরে, এবং সেই ট্রেনিংটা হওয়ার পরে সে একটা সার্টিফিকেশন পাবে, এবং এই সার্টিফিকেশনের উপরে বেস করে সে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে। আচ্ছা, যারা ফ্রিল্যান্সার করছে, এখন দেখা গেল যে একসময় আমি একা একা ফ্রিল্যান্সার করতাম, এখন আমরা 4-5 জন বন্ধু মিলে ফ্রিল্যান্সিং করছি, কিন্তু আমার আসলে একটা অর্গানাইজেশন দরকার, যেহেতু গভর্নমেন্ট কিছু সাপোর্ট দিচ্ছে বা বেনিফিট পাচ্ছে। আমি একটা বড় কাজ পেয়েছি, আমার এখন একটা কোম্পানি না হলে আসলে আমি এই কাজটা পাবো না। সো তখন তাদেরকে আমরা হেল্প করছি, হ্যাঁ, ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার, হ্যাঁ, কিভাবে ওদেরকে তৈরি করা যায়, ওটার উপর আমরা একটা ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, যেখান থেকে তাদেরকে শিখেছি যে তুমি কিভাবে ট্রেড লাইসেন্স করবা, কিভাবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবা, ট্যাক্স ভ্যাট হ্যান্ডেল করবা, কিভাবে তুমি তোমার এই ফরেন রেমিটেন্স বিদেশ থেকে বাংলাদেশে আনবা, তার উপরে আমরা ট্রেনিং করাচ্ছি। আচ্ছা স্যার, আগামী দশকে যদি ডিজিটাল ইন্ডাস্ট্রি রেনেসা ঘটে, সেই জায়গাতে আপনি নিজেকে কি অবস্থানে দেখতে চান? আপনার ভূমিকাটা কি হবে? এটা একটু কঠিন কোশ্চেন। হ্যাঁ, ডেফিনেটলি, বিকজ আসলে এখন ফরকাস্টিংটা যেটা আমরা বুঝছি, যে সেটা হচ্ছে যে আমরা যদি নিজেরা ইন্ডিভিজুয়ালি আপস্কিলিং আমাদের নিজেদেরকেই করতে হবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের টেকনোলজি আনতে হবে। সো যদি ভিশনারি করার ইন্ডিভিজুয়াল ভিশনের কথা যদি বলে থাকি, তাহলে আসলে আমার ব্যক্তিগত ভিশন হচ্ছে আমি আসলে গ্লোবাল মার্কেটে কাজ করব। সো বাংলাদেশের ফ্ল্যাগ বিভিন্ন দেশে আসলে যাতে নিয়ে যেতে পারি, সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। এবং ফরেন রেমিটেন্স আর্ন করা এই টেকনোলজি বিজনেসের মাধ্যমে অথবা সার্ভিসের মাধ্যমে আর্ন করাটা ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে জব অপরচুনিটি তৈরি করা। আচ্ছা, সো 400 কিভাবে 4000 করা যায়, সেটা হচ্ছে আলটিমেট প্ল্যান, এখন হচ্ছে প্ল্যান আর মিশন আর কি। আপনার আরো 4টি প্রতিষ্ঠান রয়েছে, ডাইসন টেকনোলজিস, মোটর সেবা, মাই কোম্পানি, মাই টেকনোলজিস, এগুলো নিয়ে একটু শুনতে চাই। যেটা হয়, লাইক ডাইসন বেসিক্যালি কাজ করে হচ্ছে জাপান মার্কেটের জন্য। আমরা জাপান মার্কেটের জন্য সফটওয়্যার এক্সপোর্ট করে থাকি। সো আমরা ওখানে লোকাল মার্কেট থেকে বিভিন্ন কাস্টমার সলিউশন রিকোয়ারমেন্টগুলো নিয়ে এসে বাংলাদেশ থেকে আসলে ডেভেলপ করে থাকি। সো মোটর সেবা ইজ এ ই-কমার্স প্ল্যাটফর্ম, ইজ এ অটোমোটিভ ই-কমার্স প্ল্যাটফর্ম, অ্যাবসলিউটলি। সো এটা একটা স্টার্ট আপ, আমরা ট্রাই করছি যে স্টার্ট আপে কীভাবে আসলে মার্কেটটাকে গ্র্যাব করা যায়, যেহেতু আমরা গ্লোবালি দেখছি। মাই টেকনোলজি কাজ করে হচ্ছে মনলি ক্লাউড এবং টেকনোলজি বিজনেস নিয়ে। সো আমরা ইভেন আমাদের একটা কোম্পানি আছে যেটা মাইজেন গ্লোবাল সলিউশনস লিমিটেড, যেটা থাইল্যান্ডে রেজিস্টার করা। সো আমরা আলি ক্লাউডের পার্টনার। সো আমরা আলিবাবার সাথে কাজ করছি ক্লোজলি, হ্যাঁ, ওই জায়গাটাতে। সো আসলে এক একটা ভার্টিক্যাল, এক একটা এরিয়া নিয়ে আসলে কাজ করছে, সো দ্যাট আমরা যাতে একটু ফোকাস হইতে আসলে পুরো জিনিসটাকে অর্গানাইজ করতে পারি। এই জন্য আসলে কোম্পানিগুলো তৈরি করা। স্যার, একই ছত্রছায়ায় 4টি অর্গানাইজেশন নিয়ে কাজ করছেন। ছত্রছায়া বলছি এই কারণে, কারণ আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। এতগুলো অর্গানাইজেশন একসাথে মেনটেন করাটা কোনো সমস্যার কারণ হয়ে ওঠে না? এটা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা আসলে একার পক্ষে সম্ভব হয় না। আমার যেহেতু বিজনেস পার্টনার আছে, হ্যাঁ, আমার যারা আছে, আমরা এক একজন এক একটা কোম্পানির জন্য রেসপন্সিবিলিটি নিই, এবং তারা এক একজনকে আমরা এক একটি দায়িত্ব দিয়ে দিয়েছি, সো দ্যাট
যাতে মানে সবাই আসলে যাতে এফোর্ট দিয়ে আসলে একসাথে কিছু করা যায়। সো একা আসলে কোনো কিছু করা সম্ভব নয়। ইভেন আমি সবসময় বলি, আমি কখনো আমার এমপ্লয় বলি না, আমি বলি আমার কলিগস। হ্যাঁ, সো আমার অফিসে আমরা কলিগস, অ্যাজ এ কলিগ হিসেবে আমরা আসলে কাজ করি, বিকজ ইন্ডিভিজুয়ালি আসলে ইটস নট পসিবল। সো এটা সবাই একত্রে আসলে সবারই কন্ট্রিবিউশন আছে। এখানে যতটুকুই এসেছি বা যতটুকুই কাজ করেছি, এখানে আমার সাথে যারা কাজ করছে এবং যারা কাজ করেছিল, হ্যাঁ, সবারই ইন্ডিভিজুয়ালি কন্ট্রিবিউশন আছে এই অর্গানাইজেশনে গ্রো করার ক্ষেত্রে। একদমই তাই। টেকনোলজি নিয়ে পুরোটা সময় আসলে কথা বললাম, যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তারপরেও দেখা যায় এই টেকনোলজি নিয়ে অনেকের আসলে একটা অপব্যবহারও আসলে মাঝে মাঝে অনেকে করে ফেলে। সেই ব্যবহারটা নিয়ে আপনি যেহেতু ব্যক্তিগত জায়গায় অনেক বছর কাজ করেছেন, অবশ্যই এটা আমাদের একটা ভালো দিক, ভালোভাবেই ব্যবহার করা উচিত। আপনার ব্যক্তি জায়গা থেকে সকলের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। দেখেন, আপনি ডেফিনেটলি টেকনোলজির যেমন একটা ভালো দিক আছে, কেউ এটাকে মিসইউজ করছে বা নেগেটিভলি ইউজ করছে, এটা চ্যালেঞ্জ, এটা আসলে একটা চ্যালেঞ্জ। বাট আমাদের আসলে একটু কনসার্ন হতে হবে। হ্যাঁ, এটা আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা খুবই জরুরি। যেমন আমরা অনেক সময় দেখি যে আমরা ভুল করে কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফেললাম, হ্যাঁ, সেখান থেকে সে হয়তো আমার সমস্ত ডাটা পেয়ে গেল। সো এগুলোর ক্ষেত্রে একটু বেশি অবজারভেন্ট হতে হবে, একটু মনিটরিং করতে হবে যে এগুলো আসলে করা যায় কিনা, বিকজ এটা আসলে অ্যাওয়ারনেসের মাধ্যমেই হেল্প আউট করতে হয়। প্লাস হচ্ছে এখন প্রচুর সাইবার টুলস, সাইবার সিকিউরিটি বেসড সলিউশন ডেপ্লয় হচ্ছে। সো বললাম শুরুতে যেটা বারবার বলছিলাম, যে ইনফ্রাস্ট্রাকচারটা খুবই জরুরি। যে দেশে আসলে আপনি গ্রো করতে গেলে আপনি যে ইনফ্রাস্ট্রাকচার বলতে যে আপনি বিল্ডিং, পাওয়ার, কানেকশন, সেটা কিন্তু না। এখানে আপনার কিন্তু ব্যাক এন্ড টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আপনার সাইবার সিকিউরিটি, আপনার কতগুলো লেয়ারের সিকিউরিটি দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু আসলে কাজ করার স্কোপ আছে। হ্যাঁ, সো আমরা এখন যদি ফিউচারিস্টিক সিটি বলে, যেমন সেদিন দেখছিলাম ইউটিউবে যে চায়না শেনজেনকে এখন বলা হয় যে ওরা আসলে 2050-এ বসবাস করে। সো যেখানে আসলে ইটস এ মানিলেস কান্ট্রি, ওখানে এখন ক্যাশ ইউজ হয় না। সো ওখানে ফুড ডেলিভারি ড্রোন এসে দিয়ে যাচ্ছে, হোটেলে হোক, দাঁড়িয়ে থাকে হোক, ক্যাব কল করছেন, ড্রাইভারলেস ক্যাব এসে আপনাকে নিয়ে যাচ্ছে। সো শেনজেন, সো একটি দেশ কিভাবে আসলে ট্রান্সফরমেশন করে ফেলছে। হ্যাঁ, সো সেটাকে আসলে যেহেতু এক্সাম্পল আছে, সো আমাদের আসলে ওই এক্সাম্পলগুলোকে ইউটিলাইজেশন করে ফলো করা উচিত। আমাদের গাড়ির ক্ষেত্রেও দেখছি যে এখন ইভির গাড়ি গ্লোবাল মার্কেটকে ডোমিনেট করছে। সো আমাদের এই অ্যাডাপশনটা আসলে আস্তে আস্তে নিতে হবে, না নিলে আসলে আমরা পিছিয়ে যাবো, এই মার্কেটে মানে অ্যাবসলিউটলি পিছিয়ে যাবো। আমরা এই সম্ভাবনা নিয়ে, এই ভালো দিকটা নিয়ে আজকের রাঙা সকালের প্রথম ঘন্টাটা শেষ করতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব চমৎকার একটি সময় কাটিয়েছি আপনার সঙ্গে। আপনাদেরকেও ধন্যবাদ মাছরাঙ্গার রাঙা সকাল প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।